নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পেটের সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। গ্যাস, অম্বল, বুক জ্বালা, বদহজম এই সমস্যায় আমরা কম বেশি প্রায় ভুগে থাকি। নিজেদের মতন করে প্রথমে আমরা নিজেরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি, অ্যান্টাসিড নিই। যখন সেটা বেড়ে যায় আমরা চিকিৎসকের কাছে যাই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে ওষুধ নিয়েও কিন্তু, অর্থাৎ অ্যান্টাসিড বা ওই জাতীয় ওষুধ নিয়েও কিন্তু অসুখটা সারছে না। তাহলে এর কারণ কি? এই বিষয়টা কিন্তু ভাবার এবং বোঝার। এই ধরনের পেটের সমস্যা আর ঠিক কী কী কারণে হতে পারে? আচ্ছা, এই সমস্যাটা আপনার কোনো মানসিক সমস্যার কারণ নয় তো? হ্যাঁ, আমরা অনেকেই হয়তো এইভাবে কখনো ভাবি না, কিন্তু আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর দেবাঞ্জন ব্যানার্জিকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। আজকে স্যারের কাছে মূলত আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সেটা কখন মানসিক এবং সেটা হলে আর কি কি লক্ষণ দেখা দিতে পারে। আপনাদের সবাইকে নমস্কার আর ধন্যবাদ এটা নিয়ে অনুষ্ঠানের জন্য। আমার মনে হয় এটা খুবই একটা হিডেন সমস্যা আমাদের সবার থাকে, কিন্তু অনেক সময় সঠিক চিকিৎসা হয়তো হয় না। মানে ধরুন, এমন বাঙালি খুব কম পাওয়া যাবে যাদের এই সমস্যা থাকে না, কিন্তু দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাচ্ছি, বিভিন্ন রকম টেস্ট করছি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সমস্ত কিছু হলো, কিন্তু হয়তো কিছু পাওয়া গেল না, বা হয়তো এমন কিছু পাওয়া গেল যেটা খুব সামান্য। সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হয় যে যখন আমরা ভীষণ স্ট্রেসড থাকি বা ভীষণ টেনশনের মধ্যে থাকি, কোনো কারণে আমরা সেটা প্রকাশ করতে পারছি না, এবং এই টেনশন সংক্রান্ত কারণে কিন্তু আমাদের পেটের ভেতরের যে অ্যাসিড উৎপাদন সেটা অনেক বেশি হয়, এবং কিছু স্ট্রেস রিলেটেড কেমিক্যাল, রাসায়নিক পদার্থ যেটা বেরোয়, যেমন কর্টিসল বা অ্যাড্রেনালিন, এগুলো থেকে কিন্তু অ্যাসিডিটি হওয়ার চান্স বা পেটের আলসার হওয়ার চান্স বা হজমের সমস্যা হওয়ার চান্স অনেক বেশি। আপনি হয়তো দেখে থাকবেন যে যখন আমাদের পরীক্ষা বা ইন্টারভিউ বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি, দুম করে হয়তো একটু অ্যাসিডিটি হয়ে গেল, হজম হলো না, এটা খুব কমন। কিন্তু এটা যখন পারসিস্ট করতে থাকে একটা অনেক সময় জুড়ে, তখন ক্রনিক দীর্ঘমেয়াদী কিছু সমস্যা তৈরি হয়, এবং এর মধ্যে একটাকে আমরা বলি ইরিটেবল বাওয়েল সিনড্রোম অথবা টেনশনজনিত পেটের সমস্যা। এবার বেশিরভাগ ক্ষেত্রেই যারা ভুগছেন তারা হয়তো আলাদা করে যে এটা ইরিটেবল বাওয়েল কি, এটা কোনো অ্যাসিডিটি, আলসার, এগুলো বুঝতে পারেন না। তো বিভিন্ন জায়গায় হয়তো ডক্টর দেখিয়ে, অনেক সময় মেডিসিন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে আমাদের কলিগদের দেখিয়ে তারা আমাদের আলটিমেট রেফার করেন। আইবিএস মূলত মানুষের মাথা, মস্তিষ্ক, মন এবং পেট, যেটাকে আমরা গাট ব্রেন অ্যাক্সিস বলি, সেইটা রিলেটেড একটা সমস্যা। আমার পেটে হয়তো কিছু হয়েছে, বা যে ভীষণ হেলথ অ্যাংজাইটি, যে কেন কমছে না, কি হচ্ছে, এবং সেটা থেকে বারবার বাথরুমে যাওয়ার একটা প্রবণতা, একটু টেনশন হলেই বাথরুমে যেতে হবে, মোশন ক্লিয়ার হচ্ছে না, এবং হজম ঠিকঠাক করে হচ্ছে না, অ্যান্টাসিডের পর অ্যান্টাসিড খাচ্ছি তবু ঠিক হচ্ছে না, এবং এই করতে করতে কি ওষুধের পরিমাণ বাড়তে থাকে, টেনশন কমে না, ঘুমের সমস্যা তৈরি হয়, এবং যেটা আগে হয়তো শুরু হয়েছিল একটা পেটের বা গ্যাস্ট্রো প্রবলেম দিয়ে, সেটা কিন্তু মানসিক বা একটা, যেটাকে আমরা সোমাটাইজেশন বলি, মানে শরীর মনের সংমিশ্রিত একটি অসুখ, সেইটা তৈরি হয়। এবং অনেকেই বুঝতে পারেন না, যেহেতু তাদের সঠিক চিকিৎসার অনেকটা ডিলে বা দেরি হয়ে যায়। তবে এখানে আমরা মানে সব দর্শক বন্ধুদের বলতে চাই যে আইবিএস কিন্তু চিকিৎসা সম্ভব, এবং শুধু ওষুধ না, লাইফস্টাইল, এক্সারসাইজ, যোগাসন, কাউন্সেলিং সব কিছু মিলিয়েই এর চিকিৎসা সম্ভব, যদি সঠিক সময় এটা ধরা পড়ে। পেট এবং মস্তিষ্কের মধ্যে একটা ঘোরতর যোগাযোগ আছে, এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি। একটা খুব ছোট্ট এক্সাম্পল আমি আপনাকে বলবো, যে আমরা কোনো ভালো কিছু খাবারের গন্ধটা পেলে আমাদের মনটা একটু মানে বেশ খুশি খুশি হয়ে যায়। যেমন পাশের বাড়িতে যদি মাটন রান্না হচ্ছে, তার গন্ধটা পেলে বেশ আমরা খুব খুশি হই যে হ্যাঁ, আজকে সানডে মাটন রান্না হচ্ছে। ঠিক একইভাবে
অপোজিটটাই ভাববো যে এই যে সমস্যাটা মানে পেট এবং মস্তিষ্কের মধ্যে যে সম্পর্কটা, সেটা কতটা সংঘবদ্ধ সমস্যাটা, যে যার জন্য আমরা এই ধরনের প্রবলেমগুলো প্রতিনিয়ত ফেস করতে পারি বা অনেকেই ফেস করে থাকেন। এটা খুব ঠিক বলেছে যে যখন কোনো টেস্টি খাবারের কথা আমরা ভাবি বা গন্ধ পাই তখন আমরা ফুচকার নাম শুনলে যেমন জিভে তেঁতুল জলের গন্ধটা এলে একদমই, কারণ আমাদের কিছু ইমোশনাল মেমোরিজ থাকে যেটা থেকে আমাদের একটা ফিল গুড তৈরি হয়, এবং আমরা প্রায় বলি যে আমরা বাঙালিরা খুব খাদ্যরসিক। মজা করে ইংলিশে মানে একটা কথা বলা হয় যেটা হয়তো এখন খুব প্রযোজ্য হবে, গাট ফিলিং। অতএব গাট এবং ফিলিং মানে এই দুটোর মধ্যে কিন্তু একটা যোগাযোগ রয়েছেই। আপনাকে যে গাট ব্রেন অ্যাক্সিসের কথা বলছিলাম, যে মস্তিষ্ক এবং পেট, এবং বুঝতে হবে যে যখন আমরা একটা অর্গ্যানের কথা বলছি, যখন পেটের কথা বলছি, পেট মানে শুধু যে পাকস্থলী আমাদের স্টামাক, তারপরে স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন, পুরো যে ডাইজেস্টিভ সিস্টেমটা, তার মধ্যেও তাদেরও কিন্তু নার্ভ সাপ্লাই আছে, এবং এই নার্ভ সাপ্লাইয়ের একটা বড় অংশ আসে ভেগাস নামক একটি নার্ভ থেকে, যেটার অবভিয়াসলি সূত্র হচ্ছে, যেখান থেকে অরিজিনেট করে সেটা হচ্ছে ব্রেন। এবার এই ভেগাস নার্ভ কিন্তু আমাদের শরীরের মনের ইমোশন, টেনশন, তারপরে আমাদের শারীরিকভাবে আমাদের কেমন লাগবে সেইটাও নিয়ন্ত্রণ করে, যার ফলে এটা বলাই বাহুল্য যে আমরা কীরকম ভাবি বা আমাদের মন কীরকম থাকে তার ওপর আমাদের খিদে, হজম শক্তি, ডাইজেস্টিভ ক্যাপাসিটি, এগুলো সব কিছুই নির্ভর করে। দেখবেন যদি একজন মানুষ প্রচণ্ড রকম তাড়াহুড়ো করে বা স্ট্রেসের মধ্যে খুব ভালো খাবারও খায়, তার বদহজম হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। এবং আমি তো বলবো সাইকিয়াট্রিস্ট হিসেবে যে এই সংযোগটা এতটাই শক্তিশালী যে একটা সময় এমন দাঁড়িয়ে যায় যে মানুষ আর বুঝতেও পারে না যে এটা মানসিক কারণে হচ্ছে। বারবার বাথরুমে যেতে হচ্ছে, একটা যেন ম্যানিয়া মতন হয়ে গেছে যে আমি যদি বাথরুমে না যাই তাহলে আমি বেরোতেই পারবো না। আমাদের এমন পেশেন্ট রয়েছে, ধরুন যারা কাজে বেরোতে পারছে না, কারণ কাজে গিয়ে যে স্ট্রেসটা ফেস করতে হবে সঙ্গে সঙ্গে তাকে বাথরুমে যেতে হবে। মুশকিল হলো যে অনেক সময় এই টেনশন, অ্যাংজাইটি বা মানসিক অবসাদ এটা ফোরফ্রন্টে থাকে না, সামনে থাকে না, যার ফলে মানুষ ভেবে নেয় যে এটা হয়তো আমার পেটের প্রবলেম, গ্যাস্ট্রো সমস্যা, এবং অনেক টেস্ট হয়, টেস্টে কিছু পাওয়া যায় না, তার থেকে আরও টেনশন বেড়ে যায় যে কিছুই যখন পাওয়া যাচ্ছে না তাহলে হলো কি। এবং এটা একটা কন্টিনিউয়াস লুপ। এই লুপে কিন্তু ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা এই ধরনের রোগগুলো চলতে থাকে। এখানে মাথায় রাখতে হবে যে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, যেটা আইবিএস, কিন্তু আলাদা ফ্রম আইবিডি, যেটা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিসঅর্ডার। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ কিন্তু একটা সাইকোলজিক্যাল কম্পোনেন্ট থাকলেও তার মূল হলো অটো ইমিউন, যখন শরীরের নিজের ইমিউনিটি নিজের শরীরের এগেনস্টে কাজ করে। এর দু ধরনের ভার্সন হয়, ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস। এবার আলসারেটিভ কোলাইটিস ক্রনস ছাড়াও অন্য কিছু ভেরিয়েন্ট থাকতে পারে, কিন্তু মূলত এটার কিন্তু একটা মোর অফ মেডিকেল বা বায়োলজিক্যাল বেসিস থাকে, এটা পুরোটা সাইকোলজিক্যাল নয়। এই দুটো রোগকে আলাদাভাবে বোঝা বা দেখা কিন্তু প্রয়োজনীয়, এবং সেটার জন্যেই সাইকিয়াট্রিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অনেক সময় একসাথেও পেশেন্ট দেখে থাকেন। এখনকার দিনের যা বৈজ্ঞানিক টার্মিনোলজি, তাতে আমরা আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম কথাটা খুব একটা ইউজ করি না, বাট ফাংশনাল গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স শব্দটা ব্যবহার করি, কিন্তু মূলত জিনিসটা এক। অতএব দেখবেন যদি মন ভালো থাকে, অবসাদ কম থাকে, তাহলে মানুষের ওভারঅল ডাইজেস্টিভ প্রক্রিয়া কিন্তু অনেক ভালো চলে। আমরা যখন অনেক সময় খাওয়া দাওয়া করি, হয়তো আমরা স্ক্রিন টাইমটাকে বেশি প্রায়োরিটি দিই, তো আমরা দেখছিও না বা ভালো করে গন্ধটাও শুকছি না যে আমরা কি খাচ্ছি। খেতে হয় একটা নির্দিষ্ট টাইমে, চিবিয়ে চিবিয়ে খেয়ে যাচ্ছি, জল খেয়ে নিচ্ছি। তো এই যে পদ্ধতিটা, এটা কি এই ধরনের অসুখগুলোকে আরও বেশি মানে ডেকে নিয়ে আসছে? নিশ্চয়ই তাই। আপনাকে ধন্যবাদ এই কথাটা তোলার জন্য। আমি সমস্ত দর্শক বন্ধুদের বলতে চাই যে খাবারের কোয়ালিটি শুধু নয়, খাবারটা আমরা কিভাবে খাচ্ছি, কীরকম প্রেক্ষিতে খাচ্ছি, এবং আমরা সবসময় বলি যে কোয়ালিটি ম্যাটার্স ওভার কোয়ান্টিটি।
সেটা কিন্তু যখন আমাদের কাছে কেউ ওজন কমানোর জন্য আসেন আমরা তখনও তাই বলি, হয়তো গাড়িতে যেতে যেতে আমি একটা প্রোটিন বার খেয়ে নিলাম খিদে পেয়েছে বলে, বা প্রচণ্ড তাড়াহুড়োয় আমি 5 মিনিটে খাবারটা অলমোস্ট মানে কোনো রকম গলতকরণ করে দৌড়ে বেরিয়ে গেলাম, বা আমি খাচ্ছি ঠিকই কিন্তু অনেক সময় যখন মানুষের স্ট্রেস বাড়ে, বিশেষ করে অল্প বয়সে অবসাদ বাড়ে, একটা স্ট্রেস ইটিং তৈরি হয়, বিশেষ করে রাতের দিকে। দেখবেন কোভিডের সময় এটা খুব বেশি হয়েছিল, যে চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, হাই ক্যালোরিযুক্ত খাবার, মিষ্টি খাবার, এগুলো বার খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এবং এটা যে শুধু শারীরিকভাবে ক্ষতি হয় তাই নয়, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা পেটের সমস্যা তৈরি করতেও মানে পারে ফিউচারে। এবং যখন এই যে আমাদের ধরুন লাইফ এখন এত ফাস্ট, আমরা সব সময় স্ট্রেসে রয়েছি, একটা কন্টিনিউয়াস দৌড়ঝাঁপ করছি, খাবার কারোর ভালো করে বসে সময় নেই। আপনি যেটা বললেন যে টিভি দেখতে দেখতে হয়তো খেয়ে নিলাম, বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক সময় কথা, সোশ্যাল ইন্টারাকশন এগুলো কমে যাচ্ছে। একজন ফ্যামিলিতে হয়তো 4টে মানুষ, 3টে মানুষ, কিন্তু তারা 3টে ঘরে আলাদা রকম খাচ্ছে, একসাথে খাচ্ছে না। এইগুলোর ওপরেও কিন্তু একজন মানুষের মানসিক স্বাস্থ্য, মেন্টাল ওয়েলবিং এবং তার হজম ক্ষমতা বা ওভারঅল গ্যাস্ট্রিক ফাংশন নির্ভর করে। আমরা যখন মেডিকেল পড়াশুনো করতাম, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, পেটের আলসারের পিছনে যে কারণগুলো, সেগুলোকে বলা হতো হাঁড়ি, ওয়ারি আর কারি। মানে কারি বলতে স্পাইসি খাবার, হাঁড়ি হচ্ছে সারাক্ষণ একটা তাড়াহুড়োর মধ্যে থাকা, এবং ওয়ারি মানে দুশ্চিন্তা। অতএব বুঝতেই পারছেন যে শুধু খাবারের কোয়ালিটি নয়, সেটাকে আমরা কীরকমভাবে নিচ্ছি বা আমরা কীরকম সোশ্যাল লাইফ কাটাচ্ছি, তার উপরে আমাদের পেটের ফাংশন বা গ্যাস্ট্রিক ফাংশনিংয়ের অনেক কিছুটাই নির্ভর করে। একদমই। পাশাপাশি আরেকটা বিষয়, যে এই যে ধরুন গ্যাস্ট্রো প্রবলেম যাদের হয়, এটা যদি কি বলবো আনট্রিটেড থাকে, তাহলে সেটা শারীরিক দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে অ্যাডাল্ট লাইফে সেটা কি কোনো যৌন অক্ষমতা এইরকম ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে? দেখুন, ডাইরেক্ট রিলেশনশিপ না থাকলেও একটা ইনডিরেক্ট থাকে। আমরা অনেক মানুষদের দেখি যারা আমাদের কাছে আসেন, যাদের একটা পুরো মানে সেট অফ সিমটমস থাকে। মানে ধরুন শারীরিক হয়তো শুরু হয়েছিল পেটের প্রবলেম নিয়ে, কিন্তু তারপরে শারীরিক দুর্বলতা, অবসন্নতা, মানসিক অবসাদ, টেনশন, সেক্সুয়াল লাইফে প্রবলেম, অনেক সময় ইরেকশনের সমস্যা, অনেক সময় সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন না পাওয়া, ইচ্ছা, যে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা সেইটা কমে যাওয়া, এটা কিন্তু অলমোস্ট একটা সেট অফ সিমটমস হয়। এবার এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আইবিএস যেটাকে আপনাকে বলছিলাম, বা ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, সেখানে পেটের সমস্যা দিয়ে শুরু হয় এবং ধীরে ধীরে সেটা মানসিক সমস্যাগুলো তার মধ্যে আসতে থাকে। কারোর অনেক সময় কনস্টিপেশন হতে পারে, আবার বারবার ডায়রিয়া হচ্ছে এরকম হতে পারে, কন্টিনিউয়াস একটা পেটে জ্বালা, পেট ধরে আছে এরকম ভাব, তার সঙ্গে প্যানিক, বুকে অস্বস্তি, সারাক্ষণ একটা টেনশন, এরকম চলতে পারে। অন্যদিকে অলরেডি যদি কারোর ডিপ্রেশন, মানসিক অবসাদ থেকে থাকে, বা অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার, সেটা প্যানিক ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অনেক রকমের হয়, তাদের মধ্যেও কিন্তু পেটের সমস্যা খুব বেশি পরিমাণে দেখা যায়। ধরুন হজমের প্রবলেম, বারবার কনস্টিপেশন, যেটা আমরা ল্যাক্সেটিভ বলি বা মোশন হওয়ার মেডিসিন বলি, তাদের প্রতি একটা মানসিকভাবে ডিপেন্ডেন্স, যে আপনি এমনি দেখবেন যে অনেক মানুষই কনস্টিপেশনের জন্য কিছু নিতে থাকে অ্যান্টাসিডের মতন, তো দিনের পর দিন অ্যান্টাসিড বা পটি হওয়ার মেডিসিন নিয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি তৈরি হয়, একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স তৈরি হয়। এবং এই যাদের মানসিক অবসাদ থাকে বা যাদের অ্যাংজাইটির প্রবলেম থাকে, তাদের কিন্তু পেটের সমস্যার পাশাপাশি সেক্সুয়াল লাইফেও প্রবলেম তৈরি হতে পারে। কিছু রোগ থাকে যাদেরকে আমরা বলি সোমাটাইজেশন বা সোম্যাটোফর্ম ডিসঅর্ডার্স। তার মধ্যে একটা পড়ে ধাত সিনড্রোম, যেটা অনেক সময় লোকে ভাবে যে আমার
শারীরিকভাবে আমার যে ভাইটালিটিটা সেটা দুর্বল হয়ে পড়ছে, আমি হয়তো সেক্সুয়ালভাবে আর সক্ষম থাকতে পারছি না। সেখানে কিন্তু শুধু সেক্সুয়াল লাইফ নয়, তাদের মন, তাদের শরীর, তাদের ওভারঅল কার্যকর্মক্ষমতা, তাদের পেটের প্রবলেম, সমস্ত কিছু একসাথে তৈরি হয়। এখানে মাথায় রাখতে হবে যে নার্ভ কিন্তু একটা জায়গা থেকে অরিজিনেট করছে, সেটা ব্রেন, এবং আমরা মন বলি আলাদা করে, কিন্তু মনের একটা বড় অংশ হচ্ছে আমাদের ব্রেন। দুটো মিলিয়ে আমাদের ব্রেন মাইন্ড আমাদের বডিকে চালায়। অতএব ওই দুটো জায়গায় যদি সেন্ট্রাল সিস্টেমে কোনো গোলমাল হয়, সবকটা জায়গাতেই কিন্তু ধীরে ধীরে সমস্যা শুরু হবে এবং ওভারঅল স্বাস্থ্যে বেশ কিছু প্রবলেম তৈরি হবে। আপনারা কিভাবে চিকিৎসা শুরু করেন? দেখুন, আইবিএস বা এই ধরনের সমস্যাগুলো যেখানে মন এবং মানসিক একটা প্রেক্ষিত থাকে পেটের সমস্যার, সেটাও কিন্তু ট্রিটমেন্ট হলো যে কোনো নন কমিউনিকেবল ডিজিজ, মানে ডায়াবেটিস, সুগার, হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বা অস্টিওআর্থ্রাইটিস বা বাতের ব্যথা, যেগুলো ক্রনিক ইলনেস, সেরকমই মেডিসিন, ডিপ্রেশনের ট্রিটমেন্ট, সাথে ভেতরে ভেতরে যে টেনশন হচ্ছে সেটা ট্রিটমেন্ট, পেটের যে সমস্যাগুলো হয় পেটের নার্ভের প্রবলেমের জন্য সেই রিলেটেড কিছু ওষুধ থাকে, এবং তার পাশাপাশি রেগুলার বেসিসে কাউন্সেলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল পরিবর্তন। আমরা খাওয়ার টাইপ নিয়ে আলোচনা করছিলাম, কিছু ডায়েটারি চেঞ্জ, হাই ক্যালোরি খাবার কমানো, শোয়ার টাইম কমানো, সেডেন্টারি লাইফস্টাইল না থাকা, রেগুলার বেসিসে অন্তত সপ্তাহে 4 থেকে 5 দিন প্রপারলি এক্সারসাইজ করা, একটা প্রপার সোশ্যাল লাইফ থাকা, নিজের জন্য মি টাইম থাকা, এবং সর্বোপরি আমাদের যে খাওয়ার কোয়ালিটি, মানে খুব জাঙ্ক ফুড বা পার্টিকুলারলি কোল্ড ড্রিঙ্কস, চিপস, রাত্রেবেলার দিকে কফি বা কোনো স্টিমুলেটিং ড্রিঙ্ক, এগুলো কমানো, এবং অ্যালকোহল ইউজ মিনিমাইজ করা, স্মোকিং যতটা সম্ভব পুরোপুরি বন্ধ করে দিলে বেস্ট। সত্যি কথা বলতে এগুলো বলার জন্য হয়তো ডক্টর লাগে না, কিন্তু এগুলো সিম্পল হলেও বেশিরভাগ ক্ষেত্রে চলতে থাকে, এবং যার ফলে আপনি যতই ওষুধ নিন না কেন, জীবনযাত্রার পরিবর্তন না হলে বোধহয় এগুলো কমে না। কারণ এই প্রত্যেকগুলোকেই আমরা সবসময় বলি লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল ইলনেস। এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে আমরা তো বললাম যে অনেক ক্ষেত্রে হয় এটা মানসিক, তো অনেকেই তো বুঝতে পারেন না এই যে বোঝাটা, যে এবার বোধহয় আমার একটু কাউন্সেলিং দরকার, এবার একটু মানসিক মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমার যাওয়া দরকার, এটা কখন? দেখুন, এটা পেশেন্টের পক্ষে, মানে হয়তো ডাক্তার হিসেবে আমার বলাটা সহজ, কিন্তু পেশেন্টের পক্ষে বোঝাটা না অনেক সময় খুব মুশকিল হয়। আমি বলবো যে যখন আপনি দেখছেন যে দীর্ঘদিন বা ধরুন অন্তত 1-2 মাস ট্রিটমেন্ট করাবার পরে আপনার সমস্যা কমছে না, বা প্রাথমিক ইনভেস্টিগেশনে আপনার কিছু পাওয়া যায়নি, এবং আপনার এই পেটের প্রবলেম ছাড়াও একটা মানে সারাক্ষণ একটা সেটা নিয়ে প্রচণ্ড টেনশন, চিন্তা, একটা মানসিক অবসাদ, কিছু করতে ইচ্ছা করছে না, ঘুমের প্রবলেম, এই জিনিসগুলো তৈরি হচ্ছে, এবং আপনি রিয়েলাইজ করছেন যে মাঝে মাঝেই হয়তো এই প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, কখনো বারবার বাথরুম যেতে হলো, কখনো কনস্টিপেশন, প্রচণ্ড রকম বুকের অস্বস্তি, অ্যান্টাসিডে কমছে না, বুকে জ্বালা করছে, সেটা বিভিন্ন জায়গায় ছড়াতে থাকছে, একটা নির্দিষ্ট জায়গায় নেই। এবং অবশ্যই আপনি কোনো ডক্টরকে দেখিয়েছেন, সেই ডাক্তারবাবু হয়তো দেখে আপনাকে রেফার করেছেন কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে। মুশকিল হলো অনেক সময় এটা মেনে নেওয়া প্রবলেম হয় যে আচ্ছা তাহলে কি এটা সাইকোলজিক্যাল, কারণ আমাদের দেশে ওই সাইকিয়াট্রিস্টের কাছে আসা, শুধু আমাদের দেশ নয় বিভিন্ন জায়গাতেই একটা স্টিগমা থেকে যায়। কাজে আমি সবাইকে আপনার অনুষ্ঠানের মাধ্যমেই রিকোয়েস্ট করব যে যদি এরকম আপনাদের কেউ বলে থাকে বা আপনাদের এরকম হয়ে থাকে, নির্দ্বিধায় কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, ট্রিটমেন্ট নিন, সুস্থ হন। হেল্প আমাদের অনেকেরই লাগে, এবং মানসিক স্বাস্থ্যের হেল্প না হলে বোধহয় কোনো স্বাস্থ্যই সম্ভব নয়। নিশ্চিতভাবে। থ্যাংক ইউ স্যার, আমরা অনেক সুন্দরভাবে আপনার কাছে এই বিশ্লেষণ পেলাম যে এতদিন ধরে আমরা পেটের অসুখ মানেই জানতাম যে আমার পেটের সমস্যা, পেটের গণ্ডগোল, গ্যাস বা অম্বলের সমস্যাকে আমরা এইভাবে অ্যান্টাসিড দিয়ে ম্যানেজ করতাম, চিকিৎসকের কাছে যেতাম, কিন্তু এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের মানসিক বা মন। তাই এবার থেকে যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই, তাদেরকে বলবো মুঠো মুঠো অ্যান্টাসিড নেবার আগে এবং চিকিৎসকের কাছে গিয়ে যখন সেটা কোনোভাবেই সারছে না, তখন অবশ্যই আপনার মানসিক একবার কাউন্সেলিংটা
কথা ভেবে দেখুন, কারণ এটা বোধহয় ভাববার সময় এসছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য। স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।